গভীর রাত, একটা মায়া কান্নার আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেল সুমনের। ঘুম ভেঙে যেতেই পাশে তাকিয়ে দেখলেন তার আদরের 2 বছরের ছোট্ট মেয়েটা বিছানায় নেই। মেয়েকে পাশে দেখতে না পেয়ে সুমন তার বউকে ডেকে উঠালেন। সুমনের ডাকে ওর বউ উঠে জিজ্ঞেস করলেন, কি গো, এত রাতে ডেকে তুললা, কি হইছে? বউয়ের কথায় সুমন বলল, দেখো না, আমাদের মেয়ে বিছানায় নেই। কথাটা বলে তাড়াতাড়ি করে উঠে রুমের লাইটটা জ্বালিয়ে পুরো ঘরে ভালো করে খুঁজলেন, কিন্তু সেই ছোট্ট মেয়েটাকে কোথাও পাওয়া গেল না। নিজের আদরের ছোট মেয়েকে হারিয়ে পাগলের মতো লাইট হাতে বাহিরে চিৎকার দিয়ে মেয়েটাকে খুঁজতে লাগলেন। এদিকে সুমনের ডাকে ওর ভাই ভাবি ও আশপাশের অনেকে তাড়াহুড়ো করে উঠে চলে আসলেন। সবাই আশায় সুমন তাদের বললেন তার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না কথাটা শুনে সবাই অবাক, কারণ এত ছোট বাচ্চা তো দরজা খুলতে পারবে না, তাহলে বাহিরে কিভাবে যাবে, কিভাবে বা হারিয়ে যাবে? সুমন ও সুমনের বউয়ের কান্নায় সবাই মিলে লাইট হাতে বাচ্চাটিকে খুঁজতে লাগলেন, কিন্তু আশপাশে কোথাও বাচ্চাটিকে খুঁজে পেলেন না। বাচ্চাটিকে খুঁজে না পেয়ে সবাই বাড়িতে এসে সান্ত্বনা দেন। রাত আর বেশি নেই, কিছুক্ষণের মধ্যে ফজরের আজান হবে আর সকাল সকাল হলে বাচ্চাটিকে কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাবে। এই ভেবে সবাই অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর আজান হলো। আজান হওয়ায় অনেকেই নামাজ পড়তে চলে গেলেন। এভাবে আরো কিছুক্ষণ অপেক্ষার পর চারদিকে দিনের আলো ফুটে উঠল। দিনের আলো মানে সকাল হওয়ায় সবাই মিলে বাচ্চাটিকে আবারও খুঁজতে লাগলেন। আশপাশে বাড়ি, খাটের নিচে, ঝোপঝাড় সবখানে খুঁজেও সেই বাচ্চাটিকে আর পাওয়া গেল না। এত ছোট বাচ্চা কোথায় যাবে? থাকলে তো বাড়িতেই থাকবে। তবু মা বাবার মন কোনোভাবেই মানছে না। অবশেষে গ্রামে মাইকিং করে বাচ্চাটির খোঁজ করতে শুরু করা হলো, কিন্তু এতেও কোনো লাভ হলো না। এভাবে কেটে গেল একটা দিন। একদিন পর কেউ কেউ বলতে লাগলো, তোমরা কোনো কবিরাজের কাছে যাও। কথার কথা, কবিরাজ যদি কিছু জানতে পারে তাহলে তো ভালো। নিজের ছোট বাচ্চাটাকে হারিয়ে সুমন পাগলের মতো হয়ে গেছে। যে যা বলছে তাই করছে। লোকদের কথা শুনে সুমন একজন কবিরাজের কাছে যান, তার সাথে দেখা করেন, কিন্তু কবিরাজ এই ব্যাপারে তেমন কিছু বলতে পারেন না। কবিরাজ কিছু বলতে না পারায় সুমন বাড়িতে ফিরে আসে। এদিকে সুমনের মেয়ে হারিয়েছে, তাই অনেক আত্মীয় স্বজনরা আসছে তাদের বাড়িতে। এভাবে একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। 3 দিন পর সুমনের সেই ছোট্ট মেয়েটার খোঁজ মেলে, কিন্তু জীবিত না, মৃত। 3 দিন পর সুমনের মেয়ের লাশ ভেসে ওঠে তাদের বাড়ির পাশের পুকুরে। নিজের মেয়ের লাশ ভেসে ওঠায় সুমনের বউ, উনি তো বেহুশ হয়ে যান। সুমনও অনেক ভেঙে পড়ে, এত সুন্দর কিউট একটা বাচ্চা কিভাবে মারা গেল? সে কি ইচ্ছে করে পুকুরে পড়ে মারা গেছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে গহীন কোনো রহস্য? আদরের ছোট মেয়েকে হারিয়ে সুমন ও তার পরিবার একদমই ভেঙে পড়েছে। এত ছোট একটি বাচ্চা হঠাৎ করে পুকুরে ডুবে মারা গেল, বিষয়টা যেন মানতেই পারছে না। সুমনের বাচ্চা মারা যাওয়ায় অনেকে অনেক কথা বলে। এর মাঝে সুমন হঠাৎ বলে ওঠে, আমার বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না, কারণ যে রাতে আমার ছোট্ট মেয়েটা ঘর থেকে হারিয়েছে সেই রাতে আমি একটা মায়া কান্না শুনেছি। সুমনের মুখে কথাটা শোনার পর তার বড় ভাই বলে ওঠে, মায়া কান্না? সুমন, তুই এই কথাটা আমাকে আগে কেন বলিসনি? এই একই কান্না আমিও শুনেছি কয়েক বছর আগে, যখন আমার মেয়েটাও মারা গেছে। আমার ছোট্ট মেয়েটা মারা যাওয়ায় আমি স্বাভাবিক ভেবেছিলাম, কিন্তু এখন তো বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে আমাদের পরিবারের উপর খারাপ কোনো আত্মা বা ভয়ঙ্কর অথবা কোনো ডাইনির নজর পড়েছে। তা না হলে আমাদের 2 ভাইয়ের 2টো মেয়েকে মেরে ফেললো। বড় ভাইয়ের মুখে কথাটা শুনে সুমন বলল, এমনটা যদি হতো তাহলে আমার ভাতিজা, তোমার ছেলেটা বেঁচে থাকতো না। এখানে অন্য সমস্যা আছে মনে হচ্ছে। সুমনের মুখে কথাটা শুনে ওর বড় ভাই বললেন, সেটাও ঠিক। আমার মেয়েটা মারা যাওয়ার পর আল্লাহ দেন আমার একটা ছেলে হয়েছে। ছেলেটার বয়স 4 থেকে 5 বছর। এখন পর্যন্ত তো কোনো সমস্যা হচ্ছে না। সুমন, সমস্যা হয়নি, যদি হয় তাহলে কি হবে? আমাদের পরিবার থেকে 2টো সন্তান মারা গেছে, আর যেন এমনটা না হয়। তুমি বড় ভাই, ভালো কোনো হুজুর বা কবিরাজের খোঁজ করো। তোমার ছেলের যেন আমার মেয়ের মতো অবস্থা না হয়। সুমনের কথায় ওর ভাবি বললেন, হ্যাঁ, সুমন ঠিকই বলেছে,
আমরা আমাদের ছেলেকে হারাতে পারবো না। তুমি কালকে কোনো কবিরাজকে বাড়িতে নিয়ে আসবা। কথা মতো পরের দিন সুমনের বড় ভাই অনেক খোঁজাখুঁজি করে একজন কবিরাজকে বাড়িতে নিয়ে আসে। কবিরাজ বাড়িতে আসার পর অনেক দেখাশোনা করে সবাইকে বলেন, আমি তো তেমন কিছু দেখছি না। হ্যাঁ, একটা অশুভ ছায়ার প্রভাব আছে এই বাড়ির উপর, এছাড়া আমি কিছু দেখছি না। আপনাদের বাড়ির মেয়েরা ঠিক কী কারণে মারা গেছে এটা আমি ঠিক বলতে পারবো না। কথাটা বলে সেই কবিরাজ চলে যান। এই ঘটনার পর সুমন ও তার পরিবারের সাথে শুরু হয় অন্যরকম এক ঘটনা। রাত হলে সবাই একটা কান্নার আওয়াজ পেত। মনে হচ্ছে কেউ মায়া কান্না করছে। কান্নার আওয়াজটা শুনে মনে হতো ঘরের পিছনে বসে কেউ কান্না করছে। কান্নার আওয়াজ শুনে লাইট হাতে বাইরে বের হলে আর কিছুই শোনা যেত না। এরকম ভয়ের মাঝে চলতে থাকে দিন। একদিন রাতে সুমন সেই কান্নার আওয়াজ পেয়ে চিন্তা করেন, আজ যা হবার হবে, আমি দেখব কান্নাটা কে করে। কথাটা বলে খুব সাবধানের সাথে সে দরজা খুলে সে সরাসরি ওই কান্নার আওয়াজের দিকে না গিয়ে অন্য দিক দিয়ে ঘুরে গাছের আড়াল হতে একটু দূর থেকে চাঁদের আলোতে দেখেন সুমনের ঘরের পেছনে একটা নারী অবয়ব বসে আছে। রাতের অন্ধকার, সুমন ভালো মতো মুখ দেখতে না পারলেও এটা বুঝতে পারছে ওটা একটা নারী অবয়ব, আর ওর চুলগুলো অনেক বড়। মূলত ওই নারী অবয়বটা এভাবে মায়া কান্না করছে। এমন অবস্থা দেখে সুমন সাহস করে গাছের আড়াল থেকে বেরিয়ে বলে ওঠেন, কে আপনি? এভাবে কান্না করেন কেন? কথাটা বলতে না বলতেই সুমনের চোখের সামনে সেই নারী অবয়বটা বাতাসে মিশে যান। এই দেখে সুমন বুঝতে পারেন এটা নিশ্চয়ই কোনো ডাইনি বা পেতনি হবে। কথাটা বলে সে আবারও চলে যান ঘরে, ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে সুমন সবাইকে রাতের ঘটনাটা বলেন। সবাই শুনে বেশ অবাক হন, ভয়ও পান অনেকে। এই ঘটনার পর থেকে অনেক সময় রাতের বেলা সেই কান্না শোনা গেলেও কেউ আর বের হয়নি, ওই কান্নাকে পাত্তাও দেয়নি। এভাবে চলে যায় 2টা বছর। এই 2 বছরে সুমনদের পরিবারে কিছু না ঘটায় ওরা এক প্রকার বিষয়টা ভুলেই যায়। 2 বছর পর সুমনের বড় ভাইয়ের ঘরে আবারও একটা কন্যা সন্তানের জন্ম হয়। মেয়ে সন্তান হওয়ায় সুমনের বড় ভাই ভাবি অনেক খুশি হন। আস্তে আস্তে বড় হতে থাকে সেই ছোট্ট বাচ্চাটি। সেই বাচ্চার বয়স যখন 6 থেকে 7 মাস, তখনই আবার শুরু হয় সুমনদের পরিবারের সাথে অস্বাভাবিক ঘটনা। সবাই আবারও ওই মায়া কান্না শুনতে পান। এসব শুনে সবার মাঝে আবারও ফিরে আসে পুরনো ভয়। পরিবার থেকে 2টো মেয়ে সন্তানকে নিয়ে গেছে ওই ডাইনি। এসব ভেবে সবসময় ভয়ে থাকতেন সুমনের বড় ভাবি। এভাবে ভয়ের মাঝে চলতে থাকে দিন। রাত হলে সেই বাচ্চাটিকে অনেক সাবধানে রাখা হয়। একদিন রাতের ঘটনা, মধ্যরাতে সুমনের ভাই ভাবি ঘুমিয়েছিলেন। পাশে ঘুমানো তাদের ছোট মেয়েটি। হঠাৎ সুমনের ভাবির ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যেতে উনি রুমের মধ্যে কিছু একটা অস্তিত্ব বুঝতে পারেন। ওনার মনে হয় রুমের মধ্যে কেউ আছে। এই ভেবে উনি ঘুমের ভান করে চুপ করে শুয়ে থাকেন। এভাবে বেশ কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকার পর সুমনের ভাবি দেখেন তাদের রুমে দরজা বের করে একটা মেয়ের অবয়ব রুমে ঢুকলেন। সেই অবয়বটার চুলগুলো ছিল অনেক বড়, মুখটা তেমন ভয়ঙ্কর না হলেও চোখ দুটো জ্বলজ্বল করছিল। সেই মেয়ের অবয়বটা তাদের ছোট মেয়েটার কাছে এসে তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, তোকে নিয়ে যাব, কেউ বাঁচাতে পারবে না। কথাটা বলে সেই অবয়ব বাচ্চাটিকে স্পর্শ করবে, ঠিক তখনই সুমনের ভাবি চিৎকার দিয়ে উঠে বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরেন। এদিকে তখনই সেই অবয়বটা সেকেন্ডের মধ্যে বাতাসে মিশে যায়। সুমনের ভাবির চিৎকারে তার ভাইসহ বাড়ির সবাই এসে জড়ো হন সেই রাতের বেলা। সবাই এসে জিজ্ঞেস করায় সুমনের ভাবি সব ঘটনা খুলে বলে। সুমনের ভাবি বলে, আমি দেখলাম একটা নারী অবয়ব দরজা ভেদ করে রুমে ঢুকলেন। রুমে এসে আমার মেয়ের কাছে এসে বলছেন, তোকে নিয়ে যাব। সেই নারী অবয়বটার চুলগুলো অনেক বড় ছিল আর চোখগুলো ঝলঝল করছিল। ভাবির মুখে কথাটা শুনে সুমন বলে, হ্যাঁ, আমি ওই রাতে এরকম একটা নারী অবয়ব দেখেছি। এদিকে সেখানে আসা সবাই বলতে থাকে, তোমরা যাকেই দেখেছ ওটা নিশ্চয়ই ভালো কিছু না। তোমাদের 2 ভাইয়ের 2টো মেয়ে সন্তানকে আগে মেরে ফেলেছে। এখন এই ছোট মেয়ে বাচ্চাটা ওর নজরে পড়ছে। এর যেন কিছু না হয় সেজন্য ব্যবস্থা নিতে হবে। সবাই কথাগুলো বলে চলে যায়।
এদিকে সুমনের ভাই ভাবি আর বাকি রাতটুকু না ঘুমিয়ে আদরের ছোট মেয়েকে বুকে নিয়ে বসে থাকি। এভাবে বেশ কিছুক্ষণ পর সকাল হয়। সকাল হতেই সুমনের বড় ভাই তার ছোট মেয়েকে নিয়ে মসজিদের ইমামের কাছে গিয়ে ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসেন। এই ঘটনার পর থেকে রাতে প্রায় সময় রাতের বেলা ওই মায়াকান্না শোনা যেত। এদিকে সুমনের পরিবার ও বাচ্চাদের নিয়ে রাতের বেলা সাবধানে থাকে। এভাবে কেটে যায় একটি মাস। 1 মাস পরে হঠাৎ এক রাতে সুমনের বড় ভাই ভাবি একই রকম স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠেন। তারা দুজনের স্বপ্নে দেখেন সেই নারী অবয়বটা ওদেরকে বলছে, বলছিলাম না তোদের বাচ্চাকে নিয়ে যাব, শেষমেশ নিয়েই গেলাম। এরকম স্বপ্ন দেখার পর দুজনে উঠে দেখেন তাদের পাশে ছোট মেয়েটা নেই। ছোট মেয়েকে না দেখে চিৎকার চেঁচামেচি করা হয়। ওদের চিৎকারে বরাবরের মতো সবাই চলে আসে। সবাই আসায় ওরা স্বপ্নের কথা খুলে বলে আর বাচ্চাটিকে খুঁজতে থাকে। কিন্তু আগের বারের মতো এই বাচ্চাটিকেও খুঁজে পাওয়া যায় না। এত ছোট বাচ্চাকে হারিয়ে কে ঠিক থাকতে পারে বলেন? বাড়ির সবাই বাকি রাতটুকু খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেই বাচ্চাটিকে পান না। এই ঘটনার পর গ্রামে সবার মাঝে কথাটা জানাজানি হয়। দিনের বেলা অনেক খোঁজ করা হয়, কিন্তু বাচ্চাটিকে আর পাওয়া যায় না। সুমনের মেয়ে বাচ্চাটার লাশ পুকুরে ভেসে উঠেছিল। এই ভেবে পুকুরে জাল ফেলা হয়, কিন্তু সেখানেও বাচ্চাটিকে পাওয়া যায় না। এদিকে এই খবর যায় পাশের গ্রামের মসজিদের ইমামের কানে। ওই সুমনদের বাড়ির কথা শুনে একজনকে দিয়ে খবর পাঠান আর বলেন ওনার সাথে যেন দেখা করে। সেই ইমামের দেখা পেয়ে সুমন ও তার বড় ভাই চলে যান সেই ইমামের কাছে। ওনার কাছে যাবার পর সেই ইমাম বলেন, আমি তোমাদের বাড়ির সম্পর্কে শুনেছি, লোকেরা বলা বলি করছে। আমার মনে হয় কি এখানে জিনপরি রিলেটেড কোনো সমস্যা আছে। ইমাম হুজুরের কথা শুনে সুমন বলেন, হ্যাঁ হুজুর, খুব বড় সমস্যায় আছি। আপনি কি পারবেন এই সমস্যার সমাধান করতে? সুমনের কথায় ইমাম হুজুর বললেন, না আমি পারবো না, কিন্তু তোমাদের পরিবারের কথা ভেবে আমি একজন আলেমের খোঁজ দিতে পারি। ও আমার ছাত্র, এখন একটা মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছে, পাশাপাশি 2-1 জিন পরি ধরা রোগীর চিকিৎসা করেন। আমি তোমাদের ওর ঠিকানা দিচ্ছি। ওর নাম রহমত, অনেকে রহমত হুজুর বলে ডাকেন। ও সাধারণত কারো বাড়িতে যান, জিন পরি ছাড়ানোর কাজ ও তেমন একটা করেন না। তোমরা ওর কাছে গিয়ে আমার কথা বলবা, আমার কথা বললেই হবে। তো ইমাম হুজুরের কথায় সুমন ও তার বড় ভাই হুজুরকে সালাম দিয়ে তার দেয়া ঠিকানায় চলে যান। সেই রহমত হুজুরের কাছে যাওয়ায় উনি সুমন ও তার ভাইকে সালাম দিয়ে জিজ্ঞেস করেন, কে আপনারা? আমার কাছে আসার কারণ কি? উনার কথার জবাবে সুমন বলেন, আপনার যে শিক্ষক ইমাম হুজুর, উনি আমাদের আপনার কাছে পাঠিয়েছেন। শিক্ষক? ইমাম হুজুর পাঠিয়েছে? কথাটা শুনে রহমত হুজুর বলেন, ও আপনাদের হুজুর পাঠিয়েছে? আচ্ছা, কেন আপনারা আমার কাছে আসছেন সব খুলে বলুন তো। তখন সুমন ও তার বড় ভাই সব ঘটনা খুলে বলে রহমত হুজুরকে। উনি সব ঘটনা শুনে বলেন, আপনার পরিবারের উপর খারাপ কিছুর আবির্ভাব হয়েছে, এটা আমাকে খোঁজ নিয়ে জানতে হবে। আপনারা একটা কাজ করুন, আপনারা আজকে চলে যান, আমি আগামীকাল ইনশাল্লাহ আপনাদের বাড়িতে যাব। যদিও আমি তেমন কারো বাড়িতে যাই না, কিন্তু আমার উস্তাদ আপনাদের পাঠিয়েছে, ওনাকে তো অসম্মান করতে পারি না। আমি কালকে আপনাদের বাড়িতে যাব, তখন সব কিছু জানতে পারবেন। হুজুরের কথায় সুমন ও তার বড় ভাই বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে অপেক্ষা করেন পরের দিন জন্য। যাই হোক, কথা মতো পরের দিন সেই রহমত হুজুর আসেন সুমনদের বাড়িতে। সুমনদের বাড়িতে সবাই তো অনেক চিন্তিত, কি হয় কি হয়, হুজুর কি তাদের বাচ্চাটার কোনো খোঁজ দিতে পারবেন? হুজুর আসায় সুমন বসতে বলেন। হুজুর বসে সবাইকে উদ্দেশ্য করে বলেন, আমি আমার সাথে থাকা সব থেকে শক্তিশালী যে জিনটা আছে ওনাকে দিয়ে আপনাদের পরিবারের সমস্যার খোঁজ নেওয়াচ্ছি। আমার সাথে 7 জন জিন থাকে, ওরা আমার বন্ধুর মতো। ওদের মধ্যে যার শক্তি বেশি আমি ওনাকে বলি আপনাদের পরিবারের উপর কী কারণে এসব ঘটেছে সেই ব্যাপারে খোঁজ নিতে। আমার কথা মতো উনি খোঁজ নিয়ে আমাকে যেটা বলে সেটা শুনে আপনারা সবাই অবাক হবেন। আপনারা রাতের বেলা যে মায়া কান্না শুনেন, সেই কান্না করে একটা পরী, ওর নাম মরিয়ম। এই মরিয়ম পরী যে সে পরী নন, খুব শক্তিশালী একটা পরী। সে মূলত আপনাদের পরিবারের কোনো মেয়ে সন্তানের জন্ম নিয়ে তা বড় হতে দিবে না।
আপনাদের পরিবারে ছেলে সন্তান হলে তার কোনো সমস্যা হবে না, কিন্তু মেয়ে সন্তান জন্ম নেওয়ার কয়েক মাসের মধ্যেই সেই মরিয়ম পরী তাকে নিয়ে যাবে আর মেরে ফেলবে। রহমত হুজুরের মুখে কথাগুলো শুনে সুমনদের বাড়ির সবাই অবাক হন আর হুজুরকে জিজ্ঞেস করেন কেন এই সমস্যা। তখন হুজুর বললেন, এটা একটা অভিশাপ। এই অভিশাপ আপনাদের পরিবারের আগমন হয়েছে আপনাদের দাদার কর্মের জন্য। হুজুরের কথায় সুমন বলেন, দাদার জন্য মানে? তখন হুজুর বলেন, হ্যাঁ, আপনাদের দাদার জন্য। আপনারা এটা কি জানেন বা শুনেছেন আপনাদের দাদা কবিরাজ ছিল? তখন সুমন ও তার বড় ভাই বলেন, হ্যাঁ, আমার বাবার মুখে শুনেছি আমাদের দাদা কবিরাজ ছিল। ওদের কথায় রহমত হুজুর বলেন, হ্যাঁ, আপনাদের দাদা কবিরাজ একটা ভুল কাজের জন্য এখন আপনাদের পরিবারের উপর মরিয়ম পরীর অভিশাপ লাগছে। হুজুরের কথায় সবাই বলেন, হুজুর, আমাদের সব ঘটনা খুলে বলুন তো। তখন হুজুর সবাইকে বলতে শুরু করে, আপনাদের দাদা, ওনার নাম কি? তখন সুমন বলেন, দাদার নাম ছিল জলিল। তখন রহমত হুজুর বলেন, আপনাদের জলিল দাদা যখন যুবক তখন উনি কবিরাজ ছিলেন না, অন্য সব সাধারণ ছেলে সাধারণ মানুষের মতোই ছিল। জলিল দাদার একজন বন্ধু ছিলেন, ওনার নাম কি তোমরা জানো? তখন সুমনের বয় বলে, হ্যাঁ, ওনার নাম করিম। আমার দাদা জলিল ও করিম দাদা ভালো বন্ধু ছিলেন, এটা নাকি গ্রামের সবাই জানতো। দুজনে যেখানে যেতেন একসাথে যেতেন। দুজনকে ঘিরে অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাবা বলতো ওদের দুজনের কথা আমি ছোটবেলায় শুনতাম। সুমনের বড় ভাইয়ের মুখে কথাটা শুনে হুজুর বলেন, হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, ওরা দুজন খুব ভালো বন্ধু আর একসঙ্গে আড্ডা দিত, খেলাধুলা করা, হাট বাজার সব কিছুই করতো একসাথে। আগেরকার যুগে মানুষজন রাস্তাঘাট এতটা উন্নত ছিল না, বেশিরভাগ সময় মানুষেরা হেঁটে হেঁটে চলাফেরা করত। একদিন পাশের 2 গ্রাম পরের গ্রামে যাত্রাপালা বসে। যাত্রাপালা আসায় জলিল দাদা ও করিম দাদা দুজনে ঠিক করেন তারা যাত্রাপালা দেখতে যাবে। কথা মতো দুজনে তাই করে। বিকেলবেলায় দুজনে রেডি হয়ে চলে যায় যাত্রাপালা দেখতে। সেখানে যাবার পর যাত্রাপালা দেখতে দেখতে বেশ রাত হয়ে যায়। তখনকার সময় রাত আনুমানিক 8টা থেকে 9টা। দুজনে যখন বুঝতে পারেন খানিকটা বেশ রাত হয়েছে, তখন দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। জ্যোৎস্না রাত, তাদের হাঁটতে কোনো সমস্যা হচ্ছিল না। দুজনে গল্প করছে আর হাঁটছে। দুজনে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা গাছের নিচে দুটো সাপকে দেখতে পান। সাপ দুটো ছিল অন্য সাপদের থেকে আলাদা। এগুলো একদম সাদা রঙের সাপ। এরকম সাদা সাপ দেখে দুজনে বেশ অবাক হন। সাপ দুটো তাদের যাবার রাস্তায় দাঁড়িয়ে তাদের দিকে ফনা তুলে দাঁড়িয়ে আছে। এই দেখে করিম সে কি করে পাশে থাকা একটা গাছের ডাল ভেঙে সেই সাপ দুটোকে আঘাত করতে থাকে। এমন অবস্থায় জলিল দাদা করিমকে বলে, এই কি করিস, মারিস না, থাম। কথাটা বলে সে করিমের হাত থেকে লাঠিটা কেড়ে নিয়ে করিমকে বলে, আরে সাপ দুটোকে মারছিস কেন? রাতের বেলা না জেনে কোনো কিছুকে আঘাত করা ঠিক না। তাছাড়া সাপ দুটোকে দেখতে কতটা সুন্দর, এরকম অদ্ভুত সাপ কি আগে কখনো দেখেছিস? কথাটা বলে জলিল দাদা সাপ দুটোকে একটু ঝোপঝাড়ের মতো জায়গায় রেখে দিয়ে আসে। পাশের নিচু জমি থেকে পানি এনে সেই সাপ দুটোর উপর ছিটিয়ে দিলেন। এভাবে বেশ কিছুক্ষণ পানি ছিটানোর পর সেখানে সাপ দুটোকে রেখে ওরা বাড়িতে চলে গেলেন। রাস্তায় আর তাদের সাথে কিছু ঘটেনি, সব স্বাভাবিক ছিল। এই ঘটনার 2 থেকে 3 দিন পর একদিন বাজার থেকে বাড়িতে ফিরছিলেন জলিল দাদা। সেদিন বাজার থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। জলিল দাদা বাড়িতে আসার সময় হঠাৎ তার সামনে বিশাল বড় একটা অবয়ব দেখতে পায়। অবয়বের পরনে ছিল সাদা জুব্বা আর চুল ও দাড়ি ছিল অনেক লম্বা। রাতের বেলা এরকম বিশাল আকারের অবয়ব দেখে জলিল দাদা ভয়ে চিৎকার করতে যাবে, ঠিক তখনই সেই অবয়বটা নরম কণ্ঠে বলে ওঠে, জলিল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার সাথে দেখা করতে আসলাম কারণ তোমাকে ধন্যবাদ দিতে। তুমি আমার বড় একটা উপকার করেছ। সেই অবয়বের কথায় জলিল দাদা সাহস করে বলেন, উপকার? আমি আবার আপনার কখন উপকার করলাম? তখন সেই অবয়ব বলেন, মনে করে দেখো, আজ থেকে 2-3 দিন আগে রাতের বেলা তোমার বন্ধু যখন দুটো সাপকে আঘাত করছিল, পরে তুমি সেই সাপ দুটোকে ঝোপঝাড়ে রেখে দিয়েছিলে। তুমি তোমার বন্ধুকে বাধা না দিলে ও সাপ দুটোকে মেরে ফেলতো।
সেই সাপ দুটো নর্মাল কোনো সাপ ছিল না, সেই সাপ দুটো ছিল জিন। আর ওরা আমার দুই ছেলে, আমি হলাম জিনদের সর্দার। তুমি আমার ছেলেদের বাঁচিয়েছ, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিতে আসলাম। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার ছেলেদের বাঁচিয়েছ, সেজন্য তোমাকে কিছু উপহার দিতে চাই। তুমি কি চাও বলো? সেই জিন সর্দারের কথায় জলিল দাদা বলেন, না না, আমার কিছু চাই না, উপকারের প্রতিদান হিসেবে কিছু নিতে নেই। জলিল দাদার কথায় সেই জিন সর্দার খুশি হন আর জলিল দাদাকে বলেন, জলিল, তোমাকে আমি একটা কয়েন দিলাম, এই যে নাও। আর তোমাকে কাল থেকে কবিরাজি শেখানো হবে, সেটা আমার অনুগত জিনেরা তোমাকে শেখাবে। তুমি কবিরাজি শিখে মানুষের উপকার করবে। তোমাকে যে কয়েনটা দিলাম, তুমি এটা সব সময় তোমার সাথে সাথে রাখবে। তুমি কবিরাজি করবে, তোমাকে সাহায্য করব আমি। তুমি শুধু জিন পরি ধরা কারো বাড়িতে যাবে, বাকি যা করা লাগে আমরাই করব। তবে হ্যাঁ, আমার কথা তুমি কাউকে বলতে পারবে না। সেই জিন সর্দারের মুখে কথাটা শুনে জলিল দাদা বললেন, আপনি খুশি হয়ে আমাকে কবিরাজি শেখাতে যাচ্ছেন? ঠিক আছে, আমি শিখব। আমি আপনার উপকার করেছি বলে আমাকে উপহার হিসেবে কবিরাজি শিখাবেন বললেন, কিন্তু আমার বন্ধু করিম যে আপনার ছেলেদের আঘাত করেছে, এর জন্য কি ওর কোনো কিছু করবেন? জলিল দাদার কথায় সেই জিন সর্দার বললেন, হ্যাঁ, ওর জন্য শাস্তি হবে। জিন সর্দারের কথায় জলিল দাদা বললেন, না না, এটা করিয়েন না, ও আমার ভালো বন্ধু, ওকে শাস্তি দিবেন না। তাছাড়া করিম তো জেনে শুনে আপনার ছেলেদের আঘাত করেনি, আমার উপকারের বিনিময়ে ওকে মাফ করে দিয়েন। দরকার হয় আমাকে কবিরাজি শিখায়েন না, তবুও ওকে মাফ করে দিয়েন। জলিল দাদার কথায় জিন সর্দার বলেন, জলিল, তুমি আসলেই ভালো মানুষ। আচ্ছা যাও, আমি তোমার বন্ধুকে মাফ করে দিলাম, ওকে কোনো শাস্তি দিব না। আর তোমাকে যে কবিরাজি শিখাইতে চাইলাম সেটা আমি শিখাবো। তবে হ্যাঁ, তোমাকে একটা কঠিন উপদেশ মানতে হবে। তুমি কখনো কোনো সাপকে মারতে পারবে না, হোক সেটা নর্মাল কোনো সাপ বা সাপরূপী জিন। কথাটা বলে জিন সর্দার চলে যান। উনি চলে যাওয়ার পর জলিল দাদাও বাড়িতে চলে আসেন। এরপর থেকে স্বপ্নের মাধ্যমে সেই জিনেরা জলিল দাদাকে কবিরাজি শেখান। অনেক সময় বাস্তবে এক অজানা জায়গায় নিয়ে গিয়ে কবিরাজি শেখানো হয়। এভাবে একটি মাস শিক্ষা নেবার পর উনি কবিরাজি শুরু করেন। উনি কারো বাড়িতে জিনে ধরা রোগী দেখতে গেলে ওনার কিছু করতে হতো না, ওই জিন সর্দারের অনুগত জিনেরা সব কাজ করে দিত। এভাবে আস্তে আস্তে জলিল দাদার নাম ছড়িয়ে পড়ে সবখানে। উনি কবিরাজি করার মধ্যে কেটে যায় কয়েকটা বছর। এর মধ্যে কিন্তু উনি বিয়েও করেন। উনি বিয়ে করার পর ওই জিনেদের সাহায্যে কবিরাজি করতেন। এভাবে কেটে যায় আরও কয়েকটি বছর। কয়েক বছর পর এই জলিল দাদা জিনেদের দেয়া কথার আদেশ ভুলে যান। এক রাতে জলিল দাদার ঘরে একটা সাপ ঢুকে পড়ে। রাতের বেলা ঘরে সাপ দেখে ওনার স্ত্রী সন্তান ওরা চিৎকার দিতে থাকে। এমন অবস্থায় জলিল দাদা সব ভুলে গিয়ে ওই সাপটিকে আঘাত করে মেরে ফেলে। ওনার কিন্তু মনে ছিল না, জিন সর্দার ওনাকে বলেছিলেন, জলিল, কখনো কোনোদিন তুমি সাপ মারতে পারবে না। কিন্তু জিনেদের কথা ভুলে উনি সাপটাকে মারার পর সেই রাতে একটা স্বপ্ন দেখেন। উনি দেখেন স্বপ্নের মধ্যে সেই জিনের সর্দার এসে বলছেন, জলিল, তুমি তোমার দেয়া কথা রাখতে পারলা না। তুমি আমাদের কি কথা দিয়েছিলে মনে আছে? তোমাকে আদেশ করেছিলাম তুমি জীবনে কোনোদিন কোনো সাপ মারতে পারবে না। তুমি আমার আদেশ রাখতে পারোনি। তুমি আমার ছেলেদের মৃত্যুর হাত থেকে রক্ষা করেছো বলে আমি তোমাকে একটা কয়েন দিয়েছিলাম আর তোমাকে কবিরাজি শিখিয়েছিলাম। তুমি আমাদের সাহায্য নিয়ে অনেক বছর কবিরাজি করেছো, কিন্তু আর না, তুমি আমাদের আদেশ ছিন্ন করার ফলে আমরা তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছি। তোমাকে দেয়া কয়েনটা নিয়ে গেলাম আর আজকের পর আমরা তোমার কাছে আর আসবো না। তবে তোমার ভয় নেই, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তুমি তোমার মতো থাকো। আমার ছেলেদের জীবন বাঁচানোর জন্য শেষবারের মতো তোমাকে ধন্যবাদ। এই কথাটা বলে স্বপ্নের মধ্যে সেই জিন সর্দার চলে যান। উনি চলে যাওয়ার পর জলিল দাদার ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভেঙে যেতে উনি বুঝতে পারেন উনি জীবনের বড় ভুলটাই করলেন। জিন সর্দার এসব বলার পর ওনার মনে পড়ে যায়, আরে ঠিকই তো, ওনারা তো আমাকে বলেছিলেন আমি যেন কখনো সাপ না মারি। আমি তো ভুলেই গেছিলাম কেন যে সাপটা মারলাম। কথাটা বলে উনি আফসোস করতে থাকেন। এদিকে মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ায় ওনার স্ত্রী উঠে ওনাকে বললেন, কি গো,
মাঝরাতে ঘুম থেকে উঠে বসে রইলেন যে কোনো সমস্যা হয়েছে কি। স্ত্রীর মুখে কথাটা শুনে উনি বললেন, না না কিছু না, তুমি ঘুমাও। এই বলে উনিও আবার শুয়ে পড়ে। এই ঘটনার পর জলিল দাদা নানাভাবে সেই জিনদের স্মরণ করলেও সেই জিনেরা ওনার কাছে আসে না। এদিকে এলাকাবাসী তো সমস্যায় পড়লে তার কাছে আসতো। যেহেতু উনি কবিরাজ, কিন্তু জলিল দাদার কাছে তো জিনেরা আসে না। এই ঘটনা যদি জানাজানি হয় তাহলে লোকেরা কি বলবে? জলিল দাদার নাম ডাক কমে যাবে, সবাই খারাপ ভাববে। এইসব ভেবে উনি চিন্তা করেন, আমি তো টুকটাক কবিরাজি বিদ্যা জানি, সেই জিনেরা আমার কাছে আর আসবে না এটাও জানি। আমার অন্য ব্যবস্থা করতে হবে। কথাটা ভেবে উনি ওনার এলাকায় যত কবিরাজ ও তান্ত্রিক আছে তাদের কাছে যান আর কিছু কিছু শিক্ষা নিতে থাকেন। কিন্তু এতে ওনার শিক্ষা ও শক্তি না বাড়ায় একজন তান্ত্রিকের মাধ্যমে জানতে পারেন ভারতের আসামে একজন বড় তান্ত্রিক আছে, ওনার কাছে শিক্ষা নিতে পারলে কবিরাজি শক্তি বেড়ে যাবে, তখন জিনপরীকেও বসে আনা যাবে। সেই বড় তান্ত্রিকের খোঁজ পেয়ে জলিল দাদা ঠিক করেন সেখানে যাবেন, তার কাছে শিক্ষা নেবেন। কিন্তু তার পরিবারের লোকেরা তাকে কোনোভাবে যেতে দিতে রাজি ছিল না। এদিকে জলিল দাদা নাছোড়বান্দা, তিনি যাবেন মানে যাবেন। উনি কারো কথা না শুনে রওনা করেন আসামের উদ্দেশ্যে। তখন কিন্তু এখনকার মতো বর্ডারের কাছে কাঁটাতারের বেড়া ছিল না, যে কেউ এক দেশ থেকে অন্য দেশে অনায়াসে যেতে পারতেন। জলিল দাদা রওনা করেন ভারতের আসামে সেই বড় তান্ত্রিকের কাছে। তিনি 3 থেকে 4 দিন পর আসামে ওই তান্ত্রিকের কাছে পৌঁছান। সেখানে যাবার পর জলিল দাদা ওই তান্ত্রিককে সব ঘটনা খুলে বলেন। উনি বলে বাংলাদেশ থেকে আসছে তার কাছে শিক্ষা নিতে, তিনি যেন তাকে তার শিষ্য করে নেন। জলিল দাদার কথায় প্রথমে সেই বড় তান্ত্রিক কিছু শেখাতে রাজি না হলেও পরে ভাবেন এত দূর থেকে আসছে, এই ভেবে তান্ত্রিক জলিল দাদাকে কবিরাজি বিদ্যা শেখাতে রাজি হন। শুরু হয় জলিল দাদার শিক্ষা। এভাবে 1 দিন 2 দিন নয়, 1টি বছর সেই তান্ত্রিকের কাছ থেকে সমস্ত কবিরাজি শিক্ষা জলিল দাদা নেন। সমস্ত কবিরাজি বিদ্যা শেখানোর পর সেই বড় তান্ত্রিক বলেন, যা বেটা, এখন বাড়িতে যা, তোকে আমার জানা মতো সমস্ত বিদ্যা শিখিয়ে দিলাম। এর মাধ্যমে তুই অনেক শক্তিশালী হয়ে গেছিস, তুই এখন যে কোনো জিনপরীর মোকাবেলা করতে পারবি। তবে বেটা শোন, কখনো নিজের ক্ষমতা নিজের শক্তি খারাপ কাজে ব্যবহার করবি না। একটা কথা মনে রাখবি, শক্তির উপর শক্তি থাকে। কথাটা বলে সেই বড় তান্ত্রিক জলিল দাদাকে উপহার হিসেবে একটা বিশেষ ধরনের গাছের শিকড় দেন। এই বিশেষ শিকড়টা দিয়ে বলেন, শোন বেটা, এটা এক ধরনের জঙ্গলি বিশেষ ধরনের গাছের শিকড়, এটা সাধারণ কোনো শিকড় না। তুই যদি কখনো কোনো বড় সমস্যায় পড়িস জিনপরি ছাড়াতে গিয়ে, তখন এই গাছের শিকড়টা সেই জিনপরির শরীরে চাপ দিয়ে ধরবি। এই শিকড়টা জিনপরির শরীরে লাগলে সে দুর্বল হয়ে যাবে, সে যত বড়ই জিন বা পরি হোক না কেন। সেই তান্ত্রিকের কথায় জলিল দাদা দীর্ঘ 1 বছর পর বাড়ির দিকে রওনা করলেন। উনি আসাম থেকে রওনা করার 2 থেকে 3 দিন পর বাড়িতে চলে আসলেন। উনি 1 বছর পর বাড়িতে আসায় বাড়ির লোকজন তো ওনাকে দেখে কান্নাকাটি শুরু করেন। 1টি বছর তার কোনো খোঁজ নেই। জলিল দাদার স্ত্রী সন্তানেরা তো ভেবেই নিয়েছিল উনি কখনো ফিরবেন না। উনি যে বেঁচে আছেন না মারা গেছেন এটাও তো জানতেন না, কারণ তখন এ সময়ের মতো সবার হাতে ফোন ছিল না। যাই হোক, জলিল দাদা বাড়িতে ফেরায় গ্রামবাসী অনেকেই তাকে দেখতে আসে। জলিল দাদা আসায় অনেকেই আসে তাকে জিজ্ঞেস করে উনি কোথায় ছিলেন, কি করছিলেন। সবার কথার জবাবে জলিল দাদা বলেন, আমি কবিরাজি শিখতে আসামে গিয়েছিলাম। আমি আগের থেকে অনেক শক্তি নিয়ে ফিরছি। এখন থেকে আপনাদের জিনপরি কোনো সমস্যা হলে আমার কাছে আসবেন। আল্লাহর রহমতে আমি চেষ্টা করব ভালো করার। জলিল দাদার কথায় সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। উনি বাড়িতে ফেরার কথায় ছড়িয়ে যায় আশপাশের গ্রামগুলোতেও। জলিল দাদা বাড়িতে আসার 2 দিন পর ওনার কাছে একটা লোক আসে। উনি লোকটাকে চেনে, পাশের গ্রামের বাড়ি। সেই লোকটা এসে জলিল দাদাকে বলেন তার মেয়েটাকে জিনে ধরেছে, মেয়েটাকে আটকানো যাচ্ছে না, দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, সেই জন্য আপনার কাছে আসা। আপনি যদি আমার সাথে যেতেন আমার বাড়িতে আমার মেয়েটাকে দেখতে,
সেই লোকটার কথায় জলিল দাদা ওনাকে সাথে নিয়ে তখনই চলে যান সেই বাড়িতে। সেই লোকটার বাড়িতে গিয়ে দেখেন তার মেয়েকে আসলে বেঁধে রাখা হয়েছে ওইখানে। ওখানে গিয়ে জানতে পারেন মেয়েটা 2 দিন ধরে খারাপ আচরণ করছে সবার সাথে। আগে স্বাভাবিক থাকলেও ইদানিং স্বাভাবিক থাকে না। ইদানিং কাঁচা মাছ মাংস খায়, কেমন ছেলেদের কণ্ঠে কথা বলে। সব শুনে জলিল দাদা বলেন মেয়েটার বাঁধন খুলে দেন, আমি দেখছি কি করা যায়। এই বলে জলিল দাদা মেয়েটার শরীরে সেই জিনকে হাজির করান। সেই জিনটা মেয়েটার শরীরে হাজির হবার পর তার কণ্ঠ শুনে জলিল দাদার সন্দেহ হওয়ায় জলিল দাদা বলেন, এই তোরা কয়জন? তখন সেই মেয়েটার কণ্ঠে জিনটা বলেন, আমরা 2 জন কবিরাজ, আমরা 2 ভাই। 2 ভাই এই মেয়েটাকে ধরছি। আমরা কোনো সাধারণ জিন না, আমরা যাকে ধরি তাকে ছাড়ি না। তুই কবিরাজ যেভাবে আসছিস ওইভাবে ফিরে যা। সেই জিন দুটোর কথায় জলিল দাদা কোনো কথা না বলে বিড়বিড় করে কি জানি পড়তে লাগলেন। এইদিকে তখনই সেই মেয়েটার শরীরে থাকা জিন দুটো, ওরা 2 ভাই, ওরা বলতে লাগলো, এই কবিরাজ এই কি করছিস? বন্ধ কর তোর মন্ত্র পড়া। আচ্ছা আমরা চলে যাব। কিন্তু জলিল দাদা কোনোভাবেই মন্ত্র পড়া বন্ধ করেন না। দাদার মন্ত্র পড়ায় সেই জিন দুটো ছটফট করতে থাকে। ওরা চিৎকার দিয়ে কবিরাজের কাছে আকুতি মিনতি করতে থাকে আর বলতে থাকে, কবিরাজ আমরা এই মেয়েটাকে ছেড়ে যাব, আর কখনো ওর কাছে আসবো না। দয়া করে আমাদের ছেড়ে দে, তুই আমাদের বন্দি করতে চাচ্ছিস, আমরা বুঝতে পারছি, মাফ করে দে আমাদের। এইদিকে সেই জিন দুটোর কোনো কথা না শুনে কিছুক্ষণের মধ্যে জলিল দাদা জিন দুটোকে বন্দি করে ফেলেন। জলিল দাদা জিন দুটোকে বন্দি করার কারণ হলো ওদেরকে বশ করে ওদের দিয়ে কাজ করিয়ে নেবে। তো জলিল দাদা জিন দুটোকে বন্দি করে যার বাড়িতে গিয়েছিলেন ওনাদের বললেন, আপনাদের কোনো ভয় নেই, আমি জিন দুটোকে বন্দি করছি। এই বলে উনি বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর জলিল দাদা সেই জিন দুটোকে তার মতো করে কাজ করতে বশ করে ফেললেন। মানে জিন দুটো মুক্তই থাকবে, সবখানে যেতে পারবে। কিন্তু জলিল দাদা যখনই ডাকবে তখনই তাদের উপস্থিত হতে হবে। জলিল দাদা যে কাজ করতে বলবে সেই কাজ করতে হবে। জিন দুটো সহজে বসে আসতে চাচ্ছিল না। ওরা কবিরাজকে নানাভাবে হুমকি দেন, এতেও কাজ না হলে মাফ চান, কিন্তু কবিরাজ কোনোভাবে মাফ করেন না। কিন্তু জিন দুটোকে বন্দি করার পরের দিন রাতের বেলা একজন বৃদ্ধা জলিল দাদার বাড়িতে আসেন। রাতের বেলা বৃদ্ধাকে দেখে জলিল দাদা বলেন, আরে আপনি বৃদ্ধ বয়সে রাতের বেলা আমার বাড়িতে? জলিল দাদার কথায় সে বৃদ্ধা বলেন, আমার ছেলেটা খুব অসুস্থ, ওকে ডাইনি বর করেছে। আমি গরিব মানুষ বাবা, শুনলাম তুমি কবিরাজ, তুমি চলো না বাবা, আমার ছেলেটাকে দেখে আসো। আমি অনেক কষ্টে তোমার কাছে আসছি, তুমি না করো না। সেই বৃদ্ধার অনুরোধে জলিল দাদার মন গলে যায়। জলিল দাদা বৃদ্ধাকে বলেন, আপনি একটু দাঁড়ান, আমি রেডি হয়ে আসছি। কথাটা বলে জলিল দাদা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে হাতে একটা হারিকেন নিয়ে সেই বৃদ্ধার সাথে রওনা করলেন তার বাড়ির দিকে। অন্ধকার রাত, জলিল দাদা হাঁটছেন আর বৃদ্ধা মহিলার সাথে কথা বলছেন। এভাবে বেশ কিছু দূর হাঁটার পর একটা বাজারের কাছে এসে জলিল দাদা পিছনে তাকিয়ে দেখলেন সেই বৃদ্ধাটি পিছনে নেই। বৃদ্ধাকে পিছনে না দেখে জলিল দাদা এদিক সেদিক তাকাতেই সামন থেকে সেই বৃদ্ধা বলে উঠলেন, জলিল আমি এই দিক সেদিক না তাকিয়ে আমার দিকে তাকা। তখন সেই বৃদ্ধা মহিলার কথায় সামনের দিকে তাকাতেই উনি দেখলেন ইনি সাধারণ কোনো মহিলা না। ওনাকে দেখে মনে হচ্ছে জিন জাতীয় কেউ, মানে উনি একটা পরী, কিন্তু ওনার চেহারাটা ভয়ঙ্কর। ওনাকে দেখে মনে হচ্ছে খুব রেগে আছেন। সেই বৃদ্ধা পরীর দিকে তাকাতেই উনি বললেন, জলিল আমি মানুষ না, আমি মানুষরূপে ভয়ঙ্কর পরী। আমি সেই পরী যার 2টো ছেলেকে তুই বন্দি করছিস। আমি তোকে বাড়ি থেকে এখানে নিয়ে আসছি, এসব আমারই চাল। সেই পরীর কথায় জলিল দাদা হাসতে হাসতে বললেন, পরী নিজেকে চালাক ভাবিস না, আর আমাকেও এতটা দুর্বল কবিরাজ ভাবিস না। আমি প্রথমে বুঝেছিলাম তুই একটা পরী। আমি বাড়িতে তোর সাথে ঝামেলা করলে আমার স্ত্রী সন্তানেরা ভয় পেতেন, তাই ইচ্ছে করে তোর সাথে আসছি, দেখি তুই আমার কি করতে পারিস। দাদার কথায় পরী বললেন, কবিরাজ বেশি সাহস দেখাবি না, তুই আমার ছেলেদের মুক্ত করবি কি না বল, নইলে তোকে কোনোভাবেই ছাড়বো না, মেরে ফেলবো। পরীর কথায় জলিল দাদা বলেন, তোর ছেলে আমার কাছে বন্দি, কোথায় অনুরোধ করবি তা নয়, ভয় দেখাচ্ছিস।
দাঁড়া, এই বলে উনি সেই পরীকে মুহূর্তেই বন্দি করে ফেললেন। নিজের ছেলেদের মুক্ত করতে এসে পরী নিজেই বন্দি হয়ে গেলেন। পরীকে বন্দি করায় তার দুই ছেলে জলিল দাদাকে বলেন, আমার মাকে আপনি ছেড়ে দেন, আমাদের বন্দি করিয়ে কাজ করিয়ে নেবেন মানলাম, কিন্তু মা তো বৃদ্ধা, আমরা ছেলে হয়ে ওনাকে কষ্টে থাকতে দেখব কিভাবে, আপনি দয়া করে ওনাকে ছেড়ে দেন। সেই জিন দুটোর অনুরোধে জলিল দাদা পরীকে মুক্ত করেন আর বলেন, শোন পরী, আমি তোর ছেলেদের বন্দি করেছি কিন্তু মেরে ফেলিনি তো, আমি ওদের দিয়ে কাজ করাবো, আর কখনো যদি আমার মনে হয় ওদের মুক্ত করে দেবার দরকার তখন মুক্ত করব। এখন চলে যা, আমার কাছে আর আসবি না কখনো। জলিল দাদার কথায় পরী সেখান থেকে চলে যান। পরী চলে যাওয়ার পর জলিল দাদাও চলে যান বাড়িতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। এই গল্পের বাকি অংশ পরের সপ্তাহে আসবে, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পরের অংশটি শোনার জন্য। আল্লাহ হাফিজ।